দেশের গণতন্ত্র কি সত্যিই এখন ভয়ঙ্কর বিপদের মুখে? পরপর হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভার ভোট নিয়ে বিচিত্র সব তথ্য সামনে আসায় গোটা দেশের সামনে এটা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আর শুধু এই ভোটগুলো নিয়েই এত প্রশ্ন বা সংশয় কেন? তা কি শুধু সেখানে বিজেপি ভোটে জিতেছে বা বিরোধীরা ভোটে হেরেছে বলেই? ঝাড়খণ্ড ভোটে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছিল, তা নিয়ে কেন কেউ প্রশ্ন তুলছেন না? সেখানেও তো ভোট নিয়েছে এই নির্বাচন কমিশনই, যার মাথায় রয়েছেন রাজীব কুমার। এই বিষয়টা তো বিশ্লেষণ করতেই হবে। বিজেপি মহারাষ্ট্রে জিতবে বলে ঝাড়খণ্ড ছেড়ে দিয়েছে, এরকম সরল ব্যাখ্যা দিলে তো হবে না। আজকের এই এপিসোডে এই সমস্ত বিষয়গুলো ধরে ধরে বিশ্লেষণ করব। সেই সঙ্গে জানার চেষ্টা করব আমাদের রাজ্যেও আগামী বছরে যে বিধানসভা ভোট হতে চলেছে সেখানেও কি বিপদে পড়তে চলেছে আমাদের রায়। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ এটা করলে ইউটিউব এই ভিডিওটিকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সূর্য অস্ত যায় সন্ধ্যায় আর বিকেল 5টায় শেষ হয় ভোট। এরপরেও লাইনে ভোটাররা থাকেন। একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় ভোট হয়, কিন্তু তার হিসেব দিতে পারে না নির্বাচন কমিশন। ভোট বেড়ে যায় 7% পর্যন্ত। আরও নানা রকমভাবে ভোটার লিস্টে ঢুকে পড়ে লক্ষ লক্ষ ভুতুড়ে ভোটার। অনেক আগে আকাশ অন্ধকার করে ধেয়ে আসতো পঙ্গপাল। পথে যত ক্ষেত খামার পড়তো খেয়ে উজাড় করে দিত তারা। রাজীব কুমারের বিকেল 5টার পরের ভোটাররা গণতন্ত্রের পক্ষে কি ওই পঙ্গপালের থেকেও মারাত্মক বিপদ? এটা কি এতদিনে টের পাচ্ছে বিরোধী পক্ষ? হরিয়ানা ভোটে সব সমীক্ষা রিপোর্ট উল্টে দিয়ে বিজেপি জিতেছিল। এতে অবাক হয়ে গিয়েছিলেন তাবর ভোট বিশেষজ্ঞ থেকে শুরু করে বিজেপি নেতাদেরও একাংশ। আর সেই ভোট গণনার তথ্য এবং সিসিটিভি ফুটেজ চেয়ে যখন চণ্ডীগড় হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী মেহমুদ প্রাচা, তখন থেকেই একের পর এক আশ্চর্য ঘটনা সামনে আসতে থাকলো। কিরকম? হাইকোর্ট যেই নির্বাচন কমিশনকে বলল সব তথ্য প্রাচা সাহেবকে দেওয়া হোক, তখনই পরিমরি করে আইন মন্ত্রকে ছুটে গেল নির্বাচন কমিশন। এই রায় আটকে দিতে রাতারাতি আইনটি পাল্টে ফেলা হলো। মানে এর ব্যাখ্যা হচ্ছে হাইকোর্টের রায় মেনে ওই তথ্য দেওয়া যাবে না, কারণ হাইকোর্ট তো দেশপ্রেমী নয়। ন্যায়ের পক্ষে রয়েছে শুধু নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তার নিয়োগকর্তা নরেন্দ্র মোদী। তাই ভোটের কোনো তথ্য পাওয়ার অধিকারই নেই ভোটারদের। তবে আসার কথা, এই মামলাটিতে হাইকোর্ট শেষ পর্যন্ত সব তথ্য দিতে বলেছে প্রাচা সাহেবকে। সংশোধিত আইনটি নিয়েও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আর এর মধ্যেই আবার এক আশ্চর্য ঘটনা ঘটল। হরিয়ানার সিরসার রানিয়া বিধানসভার পরাজিত কংগ্রেস প্রার্থী ফের ভোট গণনা চেয়ে নিয়ম মাফিক 4.25 লক্ষ টাকা জমা করলেন, কিন্তু তাকে বলা হলো ইভিএম এর ডেটাই ডিলিট হয়ে গেছে। তিনিও গেলেন সুপ্রিম কোর্টে। এতে সংশয় আরো বাড়ল। আর এরপরেই এলো মহারাষ্ট্র কাণ্ড। মহারাষ্ট্রের লোকসভায় বিরোধীরা দুর্দান্ত ফল করে বিজেপিকে কার্যত শুইয়ে দিয়েছিল। আর মাত্র 6 মাসের মধ্যেই দেখা গেল বিরোধীরা তাদের সেই ভোটটা ধরে রেখেছেন, কিন্তু কোথা থেকে বাড়তি 75 লক্ষ ভুতুড়ে ভোটার এসে তাদের সবাইকে হারিয়ে চলে গেছে। গোটা রাজ্যের নানা জায়গায় এর প্রতিবাদ হলো, নাগরিক সমাজ প্রতিবাদে নামলো। কোনো কোনো গ্রামের মানুষ নিজেরা ব্যালটে মকপোল করে প্রমাণ করতে চাইলেন বিষয়টা, কিন্তু প্রশাসন পুলিশ নামিয়ে কারফিউ জারি করে তা আটকে দিল। সংশয় এবার আরো বাড়লো মানুষের। এর মধ্যে আবার তথ্য প্রমাণ দিয়ে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মোট সাবালক মানুষের জনসংখ্যার চেয়েও সেখানের ভোটার বেশি হয়ে গেছে, মানে 75 লাখ ভোট বেশি পড়েছে। महाराष्ट्र का अडल्ट पॉपुलेशन सरकार के मुताबिक 9.54 करोड़। महाराष्ट्र का एडल्ट पॉपुलेशन 9.54 करोड़। इलेक्शन कमीशन के मुताबिक महाराष्ट्र में 9.7 करोड़ वोटर्स हैं।
इसका मतलब इलेक्शन कमीशन कह रहा है, देश की जनता को कह रहा है, देश के युवाओं को कह रहा है कि महाराष्ट्र में एडल्ट पॉपुलेशन से ज्यादा वोटर्स हैं। यह कैसे हो सकता है? तीसरा सवाल, यह एक उदाहरण है, कामठी विधानसभा। यहां पे कांग्रेस पार्टी को लोकसभा में 1.36 लाख वोट मिला है। विधानसभा में तकरीबन उतना ही वोट हमें मिला, 1.34 लाख। यह चुनाव हम जीते, लोकसभा वाला। लोकसभा के चुनाव में बीजेपी को 1.19 लाख वोट मिलता है। इस कंस्टिट्यूएंसी में 35,000 नए वोटर्स ऐड होते हैं और वो 35,000 के 35,000 वोटर सीधे बीजेपी के खाते में जाते हैं और बीजेपी चुनाव जीतती है। यह एक उदाहरण है, ऐसे महाराष्ट्र में अनेक उदाहरण हैं। हमारी कंस्टिट्यूएंसीज में, एनसीपी की कंस्टिट्यूएंसीज में, शिवसेना की कंस्टिट्यूएंसीज में हमारा वोट महाराष्ट्र में कम नहीं हुआ है, बीजेपी का वोट ज्यादा हुआ है। ये वोटर्स कहां ऐड हुए हैं? जहां पे बीजेपी की स्ट्राइक रेट 90+% है। हिस्ट्री में 90% स्ट्राइक रेट नहीं रही है। নির্বাচন কমিশন এরও কোনো সদুত্তর দিল না, বরং একটা আরটিআইতে তারা জানালো ৭৬ লক্ষ ভোটের কোনো হিসেবই তাদের কাছে নেই। গদি মিডিয়াতে এ নিয়ে কোনো প্রশ্ন তোলা হলো না, কিন্তু সন্দেহটাকে কি মুছে ফেলা গেল? এ নিয়ে দুর্দান্ত তদন্তমূলক রিপোর্টিং করলো নিউজ লন্ড্রি। তারা তাদের প্রতিবেদনে দেখিয়ে দিল কিভাবে, কি কায়দায় প্রশাসনকে কাজে লাগিয়ে মহারাষ্ট্রে ভোটের প্রকৃত ফল উল্টে দেওয়া হয়েছে। এ নিয়ে আমার করা প্রতিবেদনটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে রাখলাম। এবার আসবে একেবারে টাটকা প্রসঙ্গে, সেটা হলো দিল্লি বিধানসভার ভোটের ফলাফল। অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়ের কারণগুলো নিয়ে তো অনেক কাটাছেড়া হলো, এবার একটু আসা যাক ভোটের তথ্যে। 2020 দিল্লি বিধানসভার ভোট থেকে শুরু করলে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত দিল্লিতে বৈধ ভোটারের সংখ্যা বেড়েছিল মোট 4,16,648টা। অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে গত 7 মাসে অতিরিক্ত আরো ভোটার বেড়েছে 3,99,362 বা প্রায় 4 লক্ষ। মানে গত 4 বছরে 4,16,000 আর গত 7 মাসেই প্রায় 4 লক্ষ ভোটার বেড়েছে দিল্লি বিধানসভায়। মানে গত লোকসভা ভোটের সময় 2024 মে থেকে এবারের বিধানসভা 2025 ফেব্রুয়ারি পর্যন্ত এই 7 মাসে এই বিপুল সংখ্যক ভোটার বাড়ার ধাঁধাটা স্পষ্ট না হলে এই ভোটের বিশ্লেষণ কতটা যুক্তিযুক্ত? মানুষ কি সত্যি কেজরিওয়ালকে প্রত্যাখ্যান করেছেন, না খেলাটা হয়েছে অন্য জায়গায়? অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রে 2020 দিল্লি বিধানসভা থেকে 2024 লোকসভা পর্যন্ত ভোটার কমেছে 39,757 জন। আবার গত 7 মাসে ভোটার বেড়েছে 2,009 জন, অর্থাৎ মোট কমেছে 37,548 জন। এর আগের নির্বাচনে কেজরিওয়াল জিতেছিলেন 21,519টি ভোটে, আর এবারে হেরেছেন 4,089টি ভোটে। এবার বুঝুন অঙ্ক কি বলছে। কেজরিওয়ালের আসনের ঠিক উল্টো ঘটনা ঘটেছে মুন্ডকা বিধানসভায়। এখানে গত 4 বছরে বেড়েছে 14,230 জন, আর গত 7 মাসে বেড়েছে 17,549 জন, অর্থাৎ 31,779 জন ভোটার বেড়েছে। এখানে এর আগে আপ জিতেছিল 19,158টি ভোটে, আর এবার বিজেপি জিতেছে 11,820টি ভোটে। তাহলে কি সব রহস্য লুকিয়ে ওই ভোটার তালিকাতেই? এবারের এই তথ্য সামনে এনেছে কুইন সংবাদ মাধ্যম, আর এই সব তথ্যে বারবার সেই সংশয় কি ঘুরে ফিরে সামনে আসছে। আপনার আমার মতো সাদামাটা জনগণ তো দূরের কথা, একসময় নির্বাচন কমিশনার পদে থাকা ডক্টর SY কুরশির মতো মানুষও রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনিও এই দুর্বোধ্য বিষয়টি বুঝতে পারছেন না।
তিনি সাফ সাফ জানিয়েছেন ইভিএম হ্যাকিং অসম্ভব, তবে কেউ যদি গোটা সিস্টেমটাকেই হ্যাক করে একমাত্র তাহলেই ভোটে গড়মিল সম্ভব। আর সিস্টেম হ্যাক হলে ইভিএম বা ভোটার তালিকা সবেতেই গোলমাল করা সম্ভব। আর তাই রাজীব কুমারের তৈরি ভুতুড়ে ভোটাররাই কি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতের সবচেয়ে বড় অস্ত্র? লোকসভা ভোটে রাজীব কুমার যখন বিভিন্ন পর্বের শেষে ভোট শতাংশ নিয়ে ছেলে খেলা করছেন, দুই একজন সিরিয়াস সাংবাদিক ছাড়া এদেশে কিন্তু খুব একটা আলোচনা হয়নি। শের ও শায়েরি আওড়াতে আওড়াতে রাজীব কুমার ইলেকশন কমিশনের পুরো সিস্টেমটাই কি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লি, হাজার হাজার বৈধ ভোটার বাদ পড়েছে এবং ভুতুড়ে ভোটার ঢুকেছে তালিকায়। ভোটের আগে কোমর বেঁধে কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনও করেছেন, বাদ পড়া ভোটারদের সামনে এনে দেখিয়েছেন প্রমাণ। এখন প্রশ্ন, এমন মারাত্মক অভিযোগের পরেও এই ভুতুড়ে ভোটার লিস্ট সম্পর্কে জানতে পেরেও কেজরিওয়াল ভোটে লড়লেন কেন? কংগ্রেসও তো জানতো ভোটার লিস্ট নিয়ে এমন ছেলে খেলা হচ্ছে। উত্তরপ্রদেশে অভিযোগ তোলার পরেও কেন লড়তে গিয়েছিলেন অখিলেশ যাদব? পশ্চিমবঙ্গেও কি এরকম হতে পারে? এবার আসবো এর উত্তরে। প্রথমেই বলেছিলাম সম্প্রতি যেসব নির্বাচন হয়েছে তার মধ্যে ব্যতিক্রম ঝাড়খণ্ড। সেখানে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়েছে হেমন্ত সোরেন কংগ্রেস জোটের কাছে। আর এই উদাহরণই বারবার দেন বিজেপি নেতারা। তাদের বক্তব্য, ঝাড়খণ্ড নিয়ে তো বিরোধীরা কোনো প্রশ্ন তোলে না, হারলেই প্রশ্ন তোলা হয়, জিতলে নয়। যেমন পশ্চিমবঙ্গে সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপির হার নিয়ে প্রশ্ন তোলা হয় না। এবার আসবো এর উত্তরে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলা বা ডিলিট করার কাজটা কাদের দিয়ে করায়? মূলত রাজ্যে থাকা কেন্দ্রীয় সরকারের অফিসার বা আইএএস অফিসার এবং সেই সঙ্গে থাকেন রাজ্যের অফিসাররাও। একটা বিষয় লক্ষ্য করুন, যে কটি রাজ্যে ভোটার তালিকা থেকে ইভিএম এর তথ্য ডিলিট করা বা বিকেল 5টার পরে ব্যাপক সংখ্যক বেহিসাবি ভোট পড়ার অভিযোগ উঠেছে, তার প্রতিটি কিন্তু বিজেপি বা বিজেপি জোট শাসিত রাজ্য। মানে সেখানের প্রশাসনের কর্তারা বিজেপির অধীনে, তাদের রদবদল, কে কোন দায়িত্বে থাকবেন সব ঠিক করেন ওই রাজ্যের বিজেপি সরকার। হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি, তিনটি জায়গাতেই তাই। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারে থাকলেও তার কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশ এবং প্রশাসনের উপর। এ দুটোই দেখেন বিজেপি সরকারের নিয়োজিত লেফটেন্যান্ট গভর্নর। আর ঠিক এটা করা যায়নি ঝাড়খণ্ডে, কারণ সেখানে সরকার ছিল হেমন্ত সোরেনের হাতেই। তাকে জেলে পাঠিয়ে দলটি ভেঙে সরকারে আসতে চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তাতে সফল হয়নি তারা। ফলে সেখানেও এই পদ্ধতিরই সফল প্রয়োগ আমরা দেখতে পেতাম। একই কথা প্রযোজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। তাই সেখানের উপনির্বাচনেও বিশেষ সুবিধে করতে পারেননি শুভেন্দু অধিকারীরা, জেতা আসনও খুইয়েছেন। আর যতদিন সরকারের উপরে, পুলিশ এবং প্রশাসনের উপরে বিরোধী রাজনৈতিক দলের মজবুত কবজা রয়েছে, ততদিন বিজেপির পক্ষে এই খেলা এই সব রাজ্যে ঠিকভাবে করা সম্ভব নয়। সেখানের জন্য তাদের ভাবতে হবে অন্য কৌশল। এবছরের শেষে বিহারের ভোট, সেখানে বিজেপি জোট ক্ষমতায়। বিহারের ভোটার লিস্ট নিয়ে কি এখন থেকেই সতর্ক হচ্ছেন তেজস্বী যাদবেরা? এর মধ্যেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত রাহুল গান্ধীর পাশে বসে প্রেস কনফারেন্সে বলেছেন, মহারাষ্ট্রের ওই ৭৫ লক্ষ ভুতুড়ে ভোটাররা হরিয়ানার পর মহারাষ্ট্র, সেখান থেকে দিল্লি হয়ে এবার যাবে বিহারে। আর তাহলে কি শেষ পর্যন্ত টিকিয়ে রাখা যাবে আমাদের এই গণতন্ত্রকে? গোটা সিস্টেমটাকেই তো আপাতত পকেটে পুরে নিয়েছেন নরেন্দ্র মোদী। হরিয়ানা, মহারাষ্ট্র বা দিল্লির ভোটে তো তাকে বা অমিত শাহকে সেভাবে প্রচার করতে দেখাই যায়নি, তার কোনো প্রয়োজনও পড়েনি। সিস্টেমটা দখলের পরে টাকা, মদ ইত্যাদির অঢেল আয়োজন করা ছাড়া আর তো কিছুই করার দরকার নেই। আর গদি মিডিয়া তো সঙ্গে আছেই। जितनी गुंडागर्दी से ये चुनाव हुआ, दिल्ली के इतिहास में ऐसा चुनाव कभी नहीं हुआ होगा, जहां खुलेआम पैसा बट रहा है, खुलेआम दारू बट रही है, पुलिस वाले बंटवा रहे हैं, गुंडागर्दी हो रही है। जो गुंडागर्दी की शिकायत कर रहा है उसको जेल में डाल दिया जा रहा है। तो दिल्ली ने आज तक, और ये आम आदमी पार्टी नहीं कह रही है, ये दिल्ली के लोग कह रहे हैं, तो ये तो बिल्कुल साफ है कि इसमें गुंडागर्दी की एक भूमिका रही।
प्रशासन की भागीदारी की एक भूमिका रही, लेकिन हम दिल्ली की जनता का जनादेश स्वीकार करते हैं और एक कंस्ट्रक्टिव ऑपोजिशन की भूमिका निभाएंगे। এখন একমাত্র ভরসা আদালত, সুপ্রিম কোর্টের কাছে এখন সব মামলাই জমে রয়েছে। তবে সেখান থেকেও কি খুব বেশি আশা করা যাবে? বিপদটা কি টের পাচ্ছেন বিরোধী পক্ষের নেতারা? এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। কিভাবে এই অদ্ভুত পরিস্থিতির মোকাবিলা করা যায় সে সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতই কিন্তু বাঁচাতে পারে আগামী দিনের ভারতকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম সবসময় সব ভিডিও সবার কাছে তুলে ধরে না। আর সেই জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর অ্যালগোরিদমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। এতে আমার সব ভিডিওই আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।